সংসার খরচ কমানোর তাগিদ সবারই থাকে, কারণ সংসার খরচ যত কমানো যাবে ততটাই সঞ্চয় হবে প্রতি মাসে। অনেকেই আছেন যারা মাসে যা উপার্জন করেন সেটা সবটাই সংসার খরচ বাবদ খরচ করে ফেলেন। আবার খরচ না করেও তো উপায় নেই, তাই না? যেখানে যতটুকু প্রয়োজন সেখানে যদি ততটুকু খরচ করেন তাহলে আপনার সংসারের খরচ অনেকটাই কমবে। কথায় আছে আয় বুঝে ব্যয় করুন। আসলে যা উপার্জন করছেন তার ব্যয় ও সঞ্চয়ের ক্ষেত্রে যদি ভারসাম্য তৈরি করতে না পারেন তাহলে দেখবেন অদূর ভবিষ্যতে গিয়ে সমস্যার কবলে পড়তে হবে। কিন্তু যাদের অল্প আয়ের সংসার কিন্তু ব্যয় অনেক বেশি, তারাই কেবলমাত্র জানে যে এই সমস্যাটা ফেস করা কতটা কষ্টের। যেমন আমারটাই ধরেন না কেন, আমাদের আয় কম আর ব্যয় বেশি, কিন্তু তারপরেও এর মাঝখানে কিন্তু সঞ্চয় করতে হবে। যারা এই জিনিসটা বুঝেন সঞ্চয় কি জিনিস, তারাই কেবলমাত্র এটার মর্মটা দিতে পারে। এই যে আমার বিয়ে হয়ে গেছে অলমোস্ট 2.5 বছর, এই 2.5 বছরে আমার সংসারে একটা টাকাও জমেনি। এমন না যে খুবই অল্প আয়, আবার এমন না যে অনেক বেশি আয়। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস নিয়ে অনেক ভালো এবং খুশি আছি। কিন্তু ওই যে বললাম, আমার সংসারে আয়ের চেয়ে ব্যয় বেশি। ব্যয়টা তো আমি কোনোভাবেই কমাতে পারছি না, কারণ দিন দিন প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ দাম হয়ে যাচ্ছে যা বলার মতো না। আমার তো সংসার কোনো রকম টেনে টুনে চলছে। যারা একদমই নিম্ন মধ্য পরিবারে আছে কেবলমাত্র তারাই জানে যে তাদের সংসারটা তারা কিভাবে চালায়। তো আমার সংসারে যেহেতু আমার সংসার আমাকেই উন্নতি করতে হবে, যেহেতু আমার সংসার অন্য কেউ উন্নতি করে দেওয়ার মতো নেই, সেক্ষেত্রে প্রথম স্টেপটা কিন্তু আমাকেই নিতে হবে। এজন্য কি করেছি জানেন? ছোট্ট একটা ব্যাংক কিনে নিয়েছি। আবার এই ব্যাংক কিনতে গিয়েও একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, আমি যে ব্যাংকটা পছন্দ করেছি ওটার দাম ছিল অলমোস্ট ৳160। এখন বলেন আমি ৳160 জমা করতে পারবো কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। সেখানে আমার ব্যাংক কিনতে হবে ৳160 দিয়ে। কি একটা অবস্থা! আমি বেশ অনেকদিন হলো আমার হাসব্যান্ডকে তাগাদা দিচ্ছিলাম, আমাকে একটা ব্যাংক কিনে দাও, ব্যাংক কিনে দাও। বাট সে কোনোভাবেই দিচ্ছিল না। আমি জানি না কেন, ওর মাঝখানে কি মন মানসিকতা আসলো যে ও আমাকে ব্যাংক কিনে দিতে চাচ্ছিল না। ও চাচ্ছিল না যে আমি এভাবে একটু, একটু করে টাকা জমাই। এখন এর কারণটা কি সে আমাকে নিজেও বলেনি। বাট আমারটা তো আমাকে বুঝতে হবে, তাই না? অনেক সময় এমন হয় আমার কোনো কিছু পছন্দ হয়, আমি সেটা কিনতে পারি না। বা আমার হাসব্যান্ডের কোনো কিছু প্রয়োজন, আমার তখন মনে হয় ইস! যদি আমার কাছে টাকা থাকতো তাহলে হয়তো আমি এই জিনিসটা কিনে নিয়ে এসে ওকে একটু সারপ্রাইজ দিতে পারতাম। এই যে ছোট, ছোট জিনিসগুলো না, এগুলো অনেক বেশি ম্যাটার করে। তো এই জিনিসগুলো যেন আমাকে সামনে আর ফেস করতে না হয়, বা আমার জমানো টাকায় যদি আমি আমার সংসারের জন্য কিছু করতে পারি, নিজের জন্য কিছু করতে পারি, তাহলে তো সেটা আমার জন্যই লাভের, তাই না? এজন্য আমি একটা ব্যাংক কিনে নিয়ে এসেছি। টুকটাক আমার কাছে যে কয়েকটা টাকা ছিল, দেখতেই তো পারলেন, একটা ৳20 নোট ছিল, একটা ৳10 নোট ছিল, কয়েকটা কয়েন ছিল। এই তো ব্যাংকের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুই ছিল না, ব্যাগ পুরাটাই ফাঁকা ছিল। সেটা দিয়ে ব্যাংকটাকে উদ্বোধন করে নিলাম। এর মাঝখানে বেশ কয়েকবার আমি ব্যাংকে আবার টাকা জমিয়েওছি। তো আমার একটা অভ্যাস যে আমার কাছে যখন টাকা হয় তখন আমি কোনো কিছু কেনার চেয়ে খাওয়াটাকে বেশি প্রেফার করি। আমি আলহামদুলিল্লাহ বেশ ফুডি একজন মানুষ। বাট যদিও বেছে, বেছে খাই, বাট বাহিরের খাবার আমার বেশ পছন্দের। তো আমি এখন ইদানিং চেষ্টা করি যে এই খাবারগুলোর উপর আমি খরচ না করে কিভাবে আমি জমাবো। কারণ যখন আমার খরচের আয়টা একটু কমে আসবে, বা আমার যখন খরচটা আমি যখন ব্যালেন্স করতে পারবো, লাইক আমার যে পরিমাণ খরচ তার চেয়ে বেশি যদি আমি আয় করতে পারি, কেবলমাত্র তখনই গিয়ে আমি আমার সমস্ত শখ পূরণ করতে পারবো। খাওয়াটা একটা শখ, কিন্তু সংসারে অনেক জিনিস এমন আছে যেগুলো আমাদের প্রয়োজন। তো এখন আমি শখটাকে বাদ দিয়ে প্রয়োজনটাকে আগে মিটাচ্ছি। তো দেখা যাক কতদূর কি হয়। আল্লাহ ভরসা, নিশ্চয়ই সামনে আ দেখা যাক কতদূর যেতে পারি। আসলে কি বলবো? ১ম থেকেই তো কোনো কিছু বলার পসিবল না। তবে আমার চিন্তা আছে আমি এই ব্যাংকটা একদম সুন্দর করে ভরিয়ে ফেলবো। দেন এটা থেকে কি বলবো, টাকা বের করে কিছু না কিছু অবশ্যই করব। তো কথা বলতে, বলতে কিন্তু অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর টাকা জমানোর কিছু, কিছু টিপস আমি অবলম্বন করেছি। তো যার কারণে দেখা গিয়েছে কি আমি খুব সহজেই এখন টাকা জমা করতে পারছি।
তো কি টিপস আছে সেগুলো আমি না হয় অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি তখন আপনাদের এটা কাজে দিবে। তো এখন যেহেতু আমি নিজেই এই জিনিসগুলোকে উপলব্ধি করছি বা নিজের উপরে এই প্রসেসটা আমি ফলো করছি, তো যেটা ফলো করে যদি আমার কোনো উপকারে না আসে সেটা তো আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করতে পারবো না। এজন্য আগে নিজে চেষ্টা করছি। আমার চেষ্টাটা হয়ে গেলে দেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছেন, এখনো যারা আমার ভিডিওর সাথে আছেন, যদি আমার ভিডিওটার কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। আমার ফেসবুক পেজে কিন্তু আমি আমার লাইফের অনেক আপডেট দিয়ে থাকি। তো এই যে দেখেন, এখানে হচ্ছে রাতে রান্না বান্না করছিলাম। রাতের রান্নায় ছিল হচ্ছে করলা ভাজি, ঢেঁড়স ভাজি আর সেই সাথে পটল ভাজি সহ মাছ। তো মাছটা কিভাবে রান্না করেছি সেটা আর শেয়ার করিনি। আসলে ডিটেলস কোনো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করিনি। তো কিভাবে কি করছিলাম এটাই আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অলমোস্ট আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, বাট তারপর আমার সন্দেহ হচ্ছিল, এজন্য আমি একটু চেক করে নিয়েছি। এরপরে তো কথা বলতে কাজ করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় একটু জানালার কাছে এসে দাঁড়িয়েছি আর দেখি আকাশের চাঁদটা এত সুন্দর দেখা যাচ্ছিল, যা বলার মতো না। বাট আমার ক্যামেরাটা আসলে ওইভাবে ফোকাস করতে পারছিল না, যদিও অত ভালো ক্যামেরা কোয়ালিটি না, বাট তবুও চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি অনেক খুশি। তো দেখেন চাঁদটা বেশ সুন্দর লাগছিল। এরপরে যেটা হলো সেটা হলো আমার আন্টি এখানে পেঁপে মাখা বানাচ্ছিল। তো পেঁপে মাখা আমি এর আগে বেশ কয়েকবার বানিয়েছি এবং খেয়েছি, বাট কেউ বানিয়ে দিলে পারে যে মজাটা আসে না, নিজে কষ্ট করে খাটনি করে খাওয়াটা, মানে দুইটার দুই রকম টেস্ট। একে তো আমি নিজে বানাবো, তখন আমার নিজেকে খাটনি করতে হবে। তো খাটনি করার পর যখন খাবো তখন দেখা যাবে কি আমার খাটনিটার চেয়ে দেখা যাবে খাবারের টেস্টটা একটু কম পড়ে যাবে। বাট যখন কেউ বানিয়ে দেয় আমি শুধু বসে থেকে খাই, তখন খাবারের টেস্টটা অনেক ভালো লাগে। আমি জানি না আমার সাথে এমন হয় কিনা। তো এখানে আন্টি হচ্ছে একটা পেঁপেকে সুন্দর করে কেটে ছিলে ধুয়ে নিয়েছে। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে। পেঁপেটা গ্রেট করা হয়ে গেলে এরপরে একটা বলে নিয়ে নিয়েছে শুকনা মরিচ। এখানে ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছে, সেই সাথে লবণ দিয়েছে পরিমাণ মতো। এখন দুইটাকে একসাথে মিক্স করে দিবে। এখন এই দুইটা যখন একসাথে ডলা হয়ে যাবে ভালো করে, একদম মিহি করে না ডললে, আমি আপনাদেরকে বলি, যদি মরিচের কোনো অংশ আপনাদের গলায় বা গালে কোথাও লাগে, আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে কষ্ট হয়। যেমন এই যে আমার লেগেছিল, এটা খাওয়ার সময় একদম গলায় গিয়ে একটা মরিচ আটকে গিয়েছিল। এত পরিমাণে কষ্ট হয়েছে যা বলার মতো না। মরিচটা এদিকে ভালো করে ডলা হয়ে গেলে আগে থেকে একটু পানিতে ধুয়ে রাখা তেঁতুল এখানে দিয়ে দিচ্ছে। এই তেঁতুলটাকে সুন্দর করে ভালো করে লবণ এবং মরিচের সাথে মিশিয়ে নিচ্ছে। আমি জানি এই পর্যায়ে যদি কারো দেখে লোভ লাগে, আমার কিছু করার নাই। আর এটা ভয়েস ওভার দিতে আমারই নিজের মুখে পানি চলে আসছে। আপনাদের আসছে কিনা আমি জানি না। যদি এসে থাকে তার জন্য আমি খুবই সরি। আসলে কি বলবো, এইভাবে আমি ভিডিওটা এডিট করেছি এবং শেয়ার করছি আপনাদের সাথে। এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছে। চিনি দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এই তেঁতুল, মরিচ, লবণ, চিনি সহ এই মিশ্রণটাকে পেঁপে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছে। অ্যান্ড এটা মাখা খেতে যে কি পরিমাণে মজা, যা বলার মতো না। একটু বেশি ঝাল করে বানালে, টকটক করে বানালে খেতে বেশ মজা লাগে। আর ওই যে বললাম, যখন অন্য কেউ বানিয়ে খাওয়ায় তখন মনে হয় খাবারের মজা আরো বেড়ে যায়। তো এখানে আমার আন্টি পেঁপেটা মাখছে আর ওইদিকে আমি এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম। আর পেঁপেটা মাখা হওয়ার পরে দেখতে কি যে দুর্দান্ত লাগছিল, যা বলার মতো না। দেখতে যত সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল। এখানে ইশরাত দেখে লোভ সামলাতে পারছিল না। আমারও সেম অবস্থা তখনও ছিল, এখনো। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এটা দেখে আমার জিহ্বায় আবার পানি চলে আসছে। আই এম সো সরি যদি আপনাদেরও কারো এরকম হয়ে থাকে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।